হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। তো চলুন, ঘটনা তো শোনাতে হবে, তো কিছুটা ঘটনা শোনাই, যেটা যেটা এসছে বা যতটুকু আমি তুলতে পেরেছি তার মধ্যে থেকে ঘটনা কিছু শুনিয়ে দিই। প্রথম ঘটনা, যে আপনাদের আগে একটু বলে নিই যে দেখুন, আমি গত ইয়েতে 1 ঘন্টা 13 মিনিটের ভিডিও করেছিলাম। ঠিক আছে, তার আগের বারে বোধ হয় ওই রকম ওই 42-43 মিনিট। কারণ ভিডিও অনেকে না বড় দেখতে চান, অনেকে ছোট দেখতে চান। ঠিক আছে, কেউ বলে মিনিমাম করুন, কেউ বলে একটু না বড় গল্প হলে ভালো হয়। তো ঠিক আছে, আমি সব মিলিয়ে বলে দিচ্ছি। জানি না কতটা বড় হবে বা কতটা ছোট হবে, আমি জানি না। তো চলুন, আমি গল্প নিয়ে কথা, ঘটনা নিয়ে কথা সেটা বলি। গল্প বলি না, আমি এগুলোকে ঘটনা বলি। কারণ এগুলো কারোর জীবনে ঘটে যাওয়া ঘটনা, তারা আমার কাছে এক্সপ্রেস করেছেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তো এগুলো তদন্ত করতে যাইনি, যাওয়াটাও সম্ভব না, আপনারা বোঝেন। তা আমি যে ঘটনার মধ্যে মনে করি যে এই ঘটনার মধ্যে কিছু অন্তত আছে, ঠিক আছে, তখনই আমি আপনাদের সামনে সেটা হাইলাইটস করি, তা নাহলে করি না। তো চলুন, প্রথমে জসিম উদ্দিনের ঘটনা দিয়ে শুরু করি। এই জসিম উদ্দিন, বাড়ি পূর্ব বর্ধমান, থানা রায়না, গ্রাম রায়না। এই জসিম উদ্দিন বলছে যে জসিম উদ্দিন গুজরাটের আমেদাবাদে গেছিল। হুম। এবং এখনো থাকে, গুজরাটেই থাকে। তো ও সোনার কাজ করার জন্য গেছিল। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে অনেকে যায় এই সোনার কাজ করার জন্য, মুম্বাই যায়, মানে মহারাষ্ট্রে যায়, গুজরাট যায়, বিভিন্ন জায়গায় যে এরা কাজ করে সোনার কাজের জন্য। তাই গুজরাটে গেছিল। এবার যেখানে ও কাজ করতো, যে মালিকের কাছে ও কাজ করতো, জসিম, তো ওর ডিউটিটা ছিল যে ওই সকালবেলায় তো দোকান তো খোলে, এইবারে দুপুরবেলায় দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে ও বাড়িতে আসতো। ওকে থাকার জন্য আলাদা ঘর দিয়েছিল। হুম। কোনো একটা বাড়ি টাড়ি দিয়েছিল, তার একটা ঘরেও থাকতো, যেখানে ওই রান্নাঘর, বাথরুম, পায়খানা সব আছে, ব্যবস্থা ওই রকম দিয়েছিল। তা ও বলতো যে আমি দুপুরবেলা আবার বাড়িতে আসতাম, এসে রান্নাবান্না চাপাতাম, আবার খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি দোকানে চলে যেতাম, আবার ফিরতাম রাত 11টায়। তা 11টার যখন ফিরতাম আমি 11টার সময়, ওই সময় এসে আমি আবার কিন্তু রান্না চাপাতাম। রান্না চাপিয়ে খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে আমার ওই 1টা 1:30টা বেজে যেত, 1:30টার মতো বেজে যেত। তা বলছে আমি যে বাড়িটাতে থাকতাম, যেখানে আমি থাকতাম, তো ওখানে কিছুদিন কাজ করার পরে মালিকের বোধহয় কোনো রিলেটিভ টিলেটিভ তারা আসবে, তা আমাকে ওই ঘরটা ছাড়তে হয়। আমাকে বলে যে তোমাকে একটা আলাদা আমি দিচ্ছি, বাড়ি দিচ্ছি, তুমি সেখানে তুমি থাকো। তো আমি তো, এ বলছে যে আমি সেই বাড়িতে গেছি। ঠিক আছে, বাড়িটা ভ্যাকেন্ট, মানে দোতলা বাড়ি, কিন্তু কোনো ঘরে কোনো লোক নেই। তো দোতলায় উপরের একটা ঘর আমাকে থাকতে দেওয়া হলো। বলছে দাদা, আমি আপনাকে কি বলবো, ওই বাড়িটার মধ্যে যখন আমি ঢুকেছি তখনই আমার মনে জান শুকিয়ে গেছে। মানে জান শুকিয়ে গেছে বলতে, ও ভয় পেয়ে গেছে বাড়ির মধ্যে ঢুকেই। দেখুন, মানুষের একটা সিক্স সেন্স কাজ করে। এর আগের বাড়িটাই তো হয়নি। তাহলে এখন যে বাড়িটা যেটা থাকার কথা বললো, হ্যাঁ, যে তুমি এইখানে কিছুদিন থাকো, মালিকের লোক মানে রিলেটিভস আসবে, তারা এইখানে থাকবে, এই বাড়িতে এসে ওর কিন্তু ভয় করতে লাগলো। তো যাই হোক, ও বলেছে যে আমি ওই বাড়িতে তো সব আমার জামা কাপড়, বাসনপত্র সমস্ত কিছু রেখে টেকে আমি দোকানে চলে গেছি। হ্যাঁ, এইবারে বললো রাত 11টার সময় আমি বাড়ি ফিরেছি। এবার বাড়ি ফিরে বললে বিশ্বাস করবেন না, আমি বাড়িতে ঢুকেছি, চাবি দিয়ে দরজা খুলেছি। আমি দরজা খুলে ভিতরে যখন ঢুকেছি, তখন দেখছি রান্নাঘরের মধ্যে একটা বিড়াল বসে, মানে প্রচণ্ডভাবে কাঁদছে বিড়ালটা, এবং কালো রঙের। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরের আলোটা জ্বালিয়েছি। আলোটা জ্বালানোর সাথে সাথে দাদা আপনাকে কি বলবো, বিড়াল টিড়াল কিচ্ছু নেই, মুহূর্তে উধাও। তাহলে সেই বিড়ালটা নামলো কোথা দিয়ে? সে তো রান্নাঘরে, তাহলে আমার পাশ থেকে বেরিয়ে যাবে, আর ও পাশ থেকে তো যাওয়ার জায়গা নেই। দোতলায় থেকে সে যাবে কি করে ওখান থেকে? বিড়ালটা মুহূর্তে উধাও। বললো দাদা, আমার তো জান শুকিয়ে গেছে ওই দেখে, বিড়ালটা উধাও হয়ে গেল কি করে। যাই হোক, এরপরে আমি আমার রান্না বান্না শুরু করেছি। বাসন টাসন তো দুপুরেই মেজে গেছি। তা রান্না শুরু করে আমি খাওয়া দাওয়া শেষ করে বাসনটা ধুয়ে রাখতাম, তার মানে পরের দিন দুপুরে এসে তো আবার আমাকে রান্না করতে হবে।
তখন বাসন ধোয়া না থাকলে আরও অসুবিধা হয়। তা আমি সব কাজ কমপ্লিট করে আমি যখন ঘরের মধ্যে এসে শুয়েছি তখন 1:25। ও টাইমটা ঠিক বলে দিয়েছি, 1:25। তো ওই 1:25 আমি যখন শুয়ে আছি, হঠাৎ মনে হচ্ছে যে রান্নাঘরের থেকে রান্না করার আওয়াজ আসছে, রান্নাঘর থেকে রান্না করার আওয়াজ আসছে, চিন্তা করুন। তো বলছে যে আমি অবাক হয়ে যাই যে রান্নাঘরে আমি তো এইমাত্র কাজ বাজ সেরে আসলাম, রান্নাঘরে রান্না করার আওয়াজ পাচ্ছি আমি, যেমন কড়াইয়ের মধ্যে খুন্তি টুন্তি নাড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম। ও উঠেছে, উঠে গিয়ে ও দেখেছে, হ্যাঁ রান্নাঘরে গেছে, গিয়ে দেখে ও দেখছে কেউ নেই, আলো জ্বেলেছে। তা বলে কি হলো, এটা কিরকম হলো, আমি পরিষ্কার রান্না করার আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, আবার রান্নাঘরের দরজা বন্ধ করে আলো বন্ধ করে ও এসে আবার শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ও মোবাইল টিপছে। ওই মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যায় আর কি, না অনেকের অভ্যেস থাকে। তো বলছে যে এর 5 মিনিট বাদে আবার সেই আওয়াজ, আবার সেই আওয়াজ। এবার মনে হচ্ছে কেউ পানি ঢালছে। মুসলিম যারা হয় তারা জল তো বলে না, পানি বলে, বলে মনে হচ্ছে পানি ঢালছে। একটা মহিলা রান্নাঘরে রান্না করতে গেলে যেমন জল ঢালার শব্দ হয়, কড়াইতে কোনো কিছু ভাজা পোড়া করলে তার শব্দ হয়, খুন্তি নাড়ার শব্দ হয়, ও সেইগুলো পাচ্ছে। ও বলছে এই তো না, আবার রান্নার আওয়াজ আসছে, জল ঢালার আওয়াজ আসছে, কে, কি ব্যাপার। ও আবার উঠেছে, উঠে ও ওইখানে দরজাটা খুলেছে। বললে এইবার যে আমি দেখলাম, বললেও যে কালো অঙ্গার, মানে পুড়ে, মানে কালো অঙ্গার হয়ে পুড়ে গেছে, মুখ টুক পোড়া বিভৎস এক মহিলা। বলে আমি তার দিকে তাকাবো কি, সে আগের থেকেই ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। বলে কয়েক সেকেন্ড আমি খালি দেখলাম যে আগুন নেই, উনুনে আগুন নেই, গ্যাসের আগুন নেই, কিন্তু কড়াই থেকে ধোঁয়া হচ্ছে। বললো দাদা আমার একটা লুঙ্গি পরা, জানেন আমি রাত্রে শুয়েছি, আর মহামান্ডা তো এমনিতেও লুঙ্গি টুঙ্গি বেশি পরে, আমিও পরি, বাড়িতে লুঙ্গি পরি। তো বলছে ওই লুঙ্গি পরে আমি উপর থেকে খালি দৌড় দিলাম সিঁড়ি দিয়ে। বলে ওই দোতলা থেকে নামতে গিয়ে দাদা আমি 3বার আছাড় খেয়েছি, 3 টাইমস আমি মানে পড়ে গেছি, আমার কোনোই ফোনই ছড়ে গেছে, ওই অবস্থায় উঠেছি, আবার সিঁড়ি দিয়ে দৌড়েছি, আবার পড়েছি। এরকম করে 3বার পড়তে পড়তে আমি সেই বাড়ি থেকে দৌড়ে আমি ছুটতে 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 বড় রাস্তার পরে চলে আসি। এবং বড় রাস্তার পরে এসে আমি ওইখানে রাস্তার পরে বসে থাকি, রাস্তার এক ধারে, যে সারা রাত আমি এখানে কাটাবো, কালকে যে আমি মালিককে বলবো যে এই ব্যাপার। এর মধ্যে পুলিশের টহলদারি জিপ চলে এসছে, ওরা ইয়েতে বেরোয়, চেকিংয়ে বেরোয়। এইবারে ওকে খালি গায়ে লুঙ্গি পরা ওইরকম দেখেছে, দেখে এইবার চেস করেছে, চেস করে বলছে যে কে ভাই, কোথা থেকে এসছো, কোথায় থাকো, সব ওর মানে এইগুলো চাইছে। এবার ও তো তথ্যগুলো, ওর আইডেন্টিটি কিছু দেখাতে পারছে না। ও বলেছে যে আমি অমুক সোনার দোকানে কাজ করি, আমাকে থাকার জন্য এই বাড়িটা দিয়েছিল, আমি খুব ভয় পেয়ে আমি পালিয়ে এই রাস্তার পরে বসেছি। ওরা বিশ্বাস করেনি, পুলিশ এই সমস্ত ভেতো কথা বিশ্বাস তো করবে না, এটা তো জানা কথা, আপনিও জানেন আমিও জানি। তো পুলিশ ওকে ভ্যানে তুলেছে, তুলে থানায় নিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে। এবার লকআপে ঢোকানোর পরে পরদিন সকালবেলায় জিজ্ঞেস করেছে তুমি যে দোকানে কাজ করতে, দোকানের ঠিকানা দাও। এবার তো ওর দোকানের ঠিকানা দিয়ে দিয়েছে। এবার দোকানের ঠিকানা দেওয়াতে পুলিশ ওখানে গেছে, যে হ্যাঁ দেখেছে যে হ্যাঁ এই নামে এই ছেলে কাজ করে, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, মুসলিম ছেলে। এবারে পুলিশ এসছে, ওর পরিচয়পত্রও দেখেছে, দোকানের যে দেখিয়েছিল সেগুলোর ডকুমেন্টসগুলো ছিল। তো বলে পুলিশ এসে লকআপ থেকে নিয়ে আমাকে করে, জানেন ওই মানে দোকানে দিয়ে আসে, পৌঁছে দিয়ে আসে। বলে দেখুন তো এই ছেলেটা, বলছে হ্যাঁ 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 ওই তো। তো যে পুলিশ ওকে তো দিয়ে এসছে, ম্যানেজার জিজ্ঞেস করেছে কী হয়েছে, ও বলে যে আমি আর ওই বাড়িতে থাকবো না, এরকম ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো মহা ঝামেলার ব্যাপার। তখন ম্যানেজার বলছে যে একটা কাজ করো, এখন তো দিনের বেলা, তুমি তোমার যা মালপত্র আছে দিনে দিনে তুমি ওখান থেকে নিয়ে চলে আসো, আমি অন্য একটা ঘর দিয়ে দিচ্ছি তোমাকে, থাকার অসুবিধা হবে না। তো বললো দাদা আমি আবার সেই মাল আনতে গেছি, আপনি বললে বিশ্বাস করবেন না, সেই বিড়াল ওইখানেই দরজার কাছে কাছে বসে কাঁদছে, জানেন। বললো আমি না নিঃশ্বাস বন্ধ করে দোতলা সিঁড়ি দিয়ে উঠে, দরজা তো খোলাই ছিল, আমি ভিতরের ওখানে আগের দিন দরজা খুলে আমি পালিয়ে গেছি, ভিতরে ঢুকে দলা মোচা করে, মানে আমার জামা কাপড় কিছু ভাঁজ টাজার করার সময় পাইনি, যা দড়িতে টাঙানো ছিল সব ব্যাগের মধ্যে ভরে, আমার থালা বাসন ভরে আমি যে কিভাবে নেমে এসেছি দম বন্ধ করে ওই বাড়ি থেকে, আপনি চিন্তা করতে পারবেন না। বললো আমি যখন দরজার তালাটা দিচ্ছি তখন একটা আশ্চর্য জিনিস আমি
আমার কানে আসলো কোনো এক মহিলা সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যখন আমি দরজাটা ভেজিয়ে দিয়েছি ভিতরে। বললো, দাদা এরপর আমি তো ওখানে কাজ করতাম কিছুদিন, আমি জানতে পেরেছিলাম এরপরে খোঁজ নিয়ে যে ওই বাড়িতে না মানে কোনো ভদ্রলোক ভদ্রমহিলার ভাড়া থাকতো, এবং ভদ্রমহিলা রান্না করার সময় আগুনে পুড়ে মারা যায়, মানে দুর্ঘটনাবশত। হুম, কাপড়ে আগুন লেগে যায় এবং মারা যায়, এই ঘটনাটা কিন্তু আমি শুনেছিলাম। তো দাদা আমি আর এখন ওখানে থাকি না, আমি এখন অন্য সিটিতে থাকি। হুম, আজকে এই ঘটনাটা আপনাকে বলতে পেরে আমার মানে বুকের ভিতরটা হালকা হয়ে গেল। এটা কিন্তু আমার সাথে গুজরাটে আমেদাবাদে আমার ঘটেছিল, আমি আপনাকে জানালাম। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমাকে বলেছে জসিম। তো বলছে আমি এখন গুজরাটে আছি, কিন্তু ওই সিটিতে আমি আর থাকি না, আমি অন্য জায়গায় কাজ নিয়ে আমি অন্য জায়গায় আছি। তো আপনারা তো জসিমের ঘটনা শুনলেন। তো দেখুন, এই সমস্ত জিনিসগুলো না অনেক সময় হয়ে যায়, আমরা কেউ বিশ্বাস করি কেউ করি না, সেটা আলাদা কথা। দেখুন, যার যা বিচার বুদ্ধি ক্ষমতা সে সেরকম করবে, আমার এতে তো কিছু বলবার নেই। যেমন আমি যখন ঘটনা বলি, কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না, বিশ্বাস করলেও কিছু যাবে আসবে না, বিশ্বাস না করলেও মহাভারত অশুদ্ধ হবে না, কিচ্ছু যাবে আসবে না, গল্পের ছলে শুনুন, ঠিক আছে। কিন্তু এগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, এবং আমি যখন মনে করি যে হ্যাঁ এই ঘটনার মধ্যে কিছু আছে, তখনই আপনাদের বলি, আমি তো আগেও বলেছি আপনাদের। তো ঠিক আছে, তো চলুন এর পরের ঘটনায় যাই। এর পরের ঘটনাটা রিমা মজুমদার এখন টালিগঞ্জে থাকেন, টালিগঞ্জে সিরিটি যে জায়গাটা আছে ওইখানে। তো সিরিটিতে বোধহয় একটা শ্মশানও আছে, যাই হোক আমি ওই আত্মীয় স্বজন নেমন্তন্ন করতে গেলে ওইদিকে গেছি টেছি এক আধবার, যাই হোক জানি আর কি। যদিও কলকাতা সব আমি চিনি না, একদম কলকাতার কাছেই থাকি, গায়ে থাকি, কিন্তু চিনি না। তো বলছে যে আমার হলো, আপনাকে আমি ঘটনাটা শোনাচ্ছি, এটা আমার দিদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রিমা বলছে যখন আমার 3-4 বছর বয়স, তখন নাকি এই ঘটনাটা ঘটেছিল, এবং আমি ঘটনাটা জানতে পারি আমার বিয়ের 2-3 বছর আগে। তো ঘটনাটা কি ছিল, রিমা বলছে যে আমার দাদুর বাড়িতে ছিল পিকনিক গার্ডেন। এবার দেখুন, ও আমাকে যা বলেছে আমি কিন্তু সেরকমই আপনাদের বলছি। হ্যাঁ, কারণ আমার কিছু বাড়চাড় করে বলার অভ্যাস আমার নেই, ঠিক আছে। তো ও বলছে যে মানে বালিগঞ্জ আর পার্ক সার্কাসের মাঝখানে বন্ডেল গেট, এবং ওর বাপের বাড়িও ওখানে, ও বলেছে যে বলে আমার দাদু আর দিদার বাড়ি ছিল ওইখানে। তো বলছে দাদু কিন্তু দিদার সাথে, দাদু আলাদা থাকতো, দিদা আলাদা থাকতো। এই আলাদা থাকার কারণটা অন্য কিছু নয়, আমি বলি, দাদু কাজ করতেন ফায়ারে, মানে দমকলে। তো এবার দমকলের ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, উনি তখন ওই ইয়েতে আছেন, এর তো ইমার্জেন্সি ডিউটি, ছুটি যেটা খুব কম থাকে। তা উনি থাকতেন হচ্ছে ওই বজবজে 1 নম্বর রেলগেটের কাছে একটা ফায়ার অফিস, এখন আছে কিনা আমি জানি না, আমি যেটা শুনেছি ঘটনার মধ্যে ওইখানে, ওই ফায়ার অফিসে ওইখানে উনি পোস্টিং ছিলেন, এবং ওইখানে উনি একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন, 1 কামরার ঘর। এবং পাশাপাশি ওই যেখানে উনি থাকতেন না, ওখানে মানে পাকা দেওয়াল, দেখলে মনে হয় যেন মাটির বাড়ির মতো, কিন্তু না, তা না, পাকা দেওয়াল, উপরে টালির ছাউনি দেয়া, ওই সামনে এক চিলতে বারান্দা, তার পাশে এক কোণে একটু রান্নার জায়গা করা আছে, আর বাথরুম পায়খানাগুলো ওই পিছন দিকে একটা বাঁশের বাগান আছে, ওইখান থেকে সব সারি সারি বাথরুম পায়খানাগুলো করা আছে। তা ওই রকম অনেকগুলো ঘর, সেমই দেখতে প্রায় ওই রকম, আপনার ওরই একটা ঘরে থাকতেন। তো বলছে কোনো এক নভেম্বর মাসে, বলছে দাদুর ওই ক্যাটারাক্ট অপারেশন হয়, মানে চোখের ছানি অপারেশন হয়। তার দিদা তো ছিলেন, তার দাদু যখন ওই অপারেশন হয়, তখন দাদু দিদাকে বলেছিলেন যে তুমি এর পরের বার যখন আসবে, তুমি না আমার জন্য কাঁথা নিয়ে এসো, এই বজবজে না নভেম্বর থেকে খুব ঠান্ডা পড়ে, তখনকার দিন তো, আগেকার সত্যি কথা আমি বলছি, আমি তো জানি নভেম্বরে ঠান্ডা পড়ে যেত, এবার দেখুন ডিসেম্বরে মানে 25 তারিখ গেল, 26 তারিখ গেল, 27 তারিখ কোনো ঠান্ডার নমনিশান নেই। এতে মানুষের প্রচুর শরীর খারাপ হচ্ছে, মানে চারপাশ থেকে জ্বর জ্বালা প্রচণ্ড হচ্ছে, আমি তো খবর রাখি। তো বলছে নভেম্বরে খুব ইয়ে পড়ে, শীত শীত করে, তুমি একটা কাঁথা কিন্তু আমাকে এর পরের বার যখন আসবে কাঁথা এনে দিই। তো বলছে ঠিক আছে। ওই দাদু কখনো ছুটি ছাটা পেলে এখানে আসতেন, বুঝলেন, এই ইয়েতে, ওই পিকনিক গার্ডেন, ওই বন্ডেল গেটে ওই বাড়িতে, আবার তো চলে যেতেন। আবার দিদা কখনো কখনো 2-3 দিন থেকে আসতেন। তা ওনার বড় মেয়ে বোধহয় তখন মনে হয় বিয়ে হয়ে গেছে কিনা আমি ঠিক জানি না। আর বলছে মেজো মাসি ছিল, তো মেজো মাসিকে দিদা একদিন বলছে যে শোন, আজকে আমি বিকেলে তোর বাবার ওখানে যাব, তুই বাবার একটা কাঁথা বের করে রাখ।
কাঁথা বের করে রেখে তো মেজমাসি বোধহয় কোনো কাজ টাজ করতেন, তো বলছে যে তুই কাঁথাটা বের করে নিয়ে তারপর কাজে বেরো। তা মেজমাসি বলছে কাঁথা একটা বের করেছে, বের করে বলছে মা এই যে বাবার কাঁথা এখানে আমি কিন্তু রেখে গেলাম। হুম, বলে মেজমাসি কাজে বেরিয়ে গেছে। তা বলছে আমার দিদা তো সারাদিন ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সব ব্যাগে গুছিয়েছে। বলছে দাদুর কাঁথা, তারপরে দাদুর আর যে ইমার্জেন্সি জামা কাপড় কিছু, সেগুলো দিদা নিয়েছে, যে জামা কাপড়গুলো দিয়ে আসি। হ্যাঁ, আর আকাচার জামা কাপড়গুলো নয় নিয়ে আসবো, সেগুলো এনে বাড়িতে এনে কেচে দেবো। যাই হোক, এরকম একটা ব্যাপার। তা ব্যাগে সব ভরে টোরে ওনার বাড়ি থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। দেরি বলতে কি আপনাদের বলি, দেখুন নভেম্বর মাসে না অক্টোবর মাস থেকে বেলা ছোট হয়ে যায়। নভেম্বর মাসে 5টার সময় মানে পুরো ঘোর সন্ধে নেমে যায়। এবার ওনার 5টার পরে উনি বাড়ি থেকে বেরিয়েছেন, সন্ধে হয়ে গেছে। এবার বলছেন যে আমার দাদু বা দিদার না তখন এইরকম কোনো সামর্থ্য ছিল না যে এই বন্ডেল গেট থেকে বালিগঞ্জ পর্যন্ত কোনো রিক্সা বা ইয়ে ধরে যাবেন, মানে বেকার পয়সা খরচা, অতটা সামর্থ্য ছিল না। তো দিদা ওই ব্যাগ হাতে করে ওই ইয়ারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বালিগঞ্জ স্টেশনে চলে গেছে। ঠিক আছে, তো বালিগঞ্জ স্টেশনে গিয়ে এইবারে ট্রেন তো এসছে, সঙ্গে সঙ্গে তো আর ট্রেন পাওয়া যায় না, সে বজবজ লোকাল টোকাল ধরতে হবে। তো যাই হোক, তো ট্রেন যখন এসছে ট্রেনে উনি উঠেছেন। এবার ব্যাপারটা হয়েছে কি, ট্রেন তো চলছে ভালো, মাঝেরহাটে গিয়ে সে ট্রেন গেছে বিগড়ে। আপনারা অনেকেই দেখেছেন যেমন ওভারহেডে কারেন্ট থাকে না, এ থাকে না, নানা রকমের প্রবলেম থাকে, সে ট্রেন বিগড়ে গেছে। এবার বলছে আমার দিদা ঠায় ওইখানে বসা, ঠায় ওইখানে বসা ওই কামরাতে। তো অনেক লোকজন এদিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে, কী ব্যাপার কী হলো, কেউ এসে বলছে ট্রেন খারাপ হয়ে গেছে, না এই বাসে চলে যায় অমুক তমুক, তারা এই পাশ দিয়ে ওপাশ দিয়ে সটকে মটকে তারা চলে গেছে। কয়েকজন প্যাসেঞ্জার বলছে আমার দিদার মতো তারা চেঞ্জ করেনি, তারা ওই কামরাতেই বসেছিল। এবার সে ট্রেন, ধরুন একটা গাড়ি তো ওইরকম, ধরুন ডাউন লাইনে ওইরকম ইয়ে করে রাখবে না, এ তো তড়িৎ গতিতে কাজ হয়, কিন্তু সে কাজ হতে হতে শেষ হতে হতে যখন সেই ট্রেন মানে রিপেয়ার হয়ে যখন ছাড়লো, তখন প্রায় 8:30 মতো বেজে গেছে, বুঝুন। আর একবার সেই ট্রেন, কোনো ট্রেন যদি লেট রান করে তাহলে সেটা লেট রানই করতে থাকবে, দাঁড় করিয়ে করিয়ে সেটাকে নিয়ে যাবে, তার রস নিংড়ে তারপরে তাকে পাঠাবে। এটা হয়, আপনারা যারা ট্রেন জার্নি করেন জানেন যে একটা ট্রেন লেট করে গেলে সেটা আরও লেট করতে থাকে রাস্তায়, যেখানে সেখানে দাঁড় করিয়ে দেয় সিগন্যাল না দিয়ে। তো এইবারে যখন বজবজে গিয়ে পৌঁছেছেন তখন প্রায় 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 10:30 11 বেজে গেছে। এবার উনি একটু চিন্তায় পড়ে গেলেন যে কি করব ভাই, হ্যাঁ, মানে রিক্সা পাবো কিনা। তা বাই চান্স অফ গড একটা রিক্সা পেয়ে গেছে। তা রিক্সাটা পাওয়াতে উনি রিক্সাওয়ালাকে বলেছেন ভাই অমুক পাড়া যাবে। পাড়াটার নাম কিন্তু আমি নিলাম না, শুনুন, এই ঘোষ বোস এইরকম নাম দিয়ে কোনো পাড়া আছে। হুম, আমি আর পদবিটা বললাম না 2 অক্ষরে। তা অমুক পাড়ায় যাবো। তা বলছে হ্যাঁ দিদি উঠুন, 12 টাকা ভাড়া। তা বলছে যে অমুক পাড়ায় কোন জায়গাটায় যাবেন? বলে ওই যে অমুক পাড়াটা ওই পার করে যে বাঁশের বাগানটা আছে না, ব্যাস ওই বাঁশের বাগানটা পার করেই। বলছে ওখানে আমার হাজবেন্ড থাকেন ওই বাড়িতে ভাড়া, তো ওইখানে যাও। তো তখন রিক্সাওয়ালা বলছে যে না দিদি, ওই বাঁশবাগান কিন্তু আমি বাঁশবাগানের ওপারে যাব না, বাঁশবাগানের এই পাশে আপনাকে নামিয়ে দেবো, মানে ওই যে পাড়ার কথা আপনি বললেন ওই পাড়াতে আমি আপনাকে নামিয়ে ছেড়ে দেবো, ওইটুকু আপনাকে হেঁটে যেতে হবে দেখুন। তো দিদা আর কি করে, দিদা তো ঝামেলায় পড়ে গেছে। দিদা বলছে যে এত রাত্রি তো আমি তো কোনো যানবাহনও পাবো না ভাই, যে অন্য রিক্সা ধরবো যে আমাকে নিয়ে যাবে এই বাঁশবাগানটা পার করে। তো উনি বলছেন ঠিক আছে চলো। তা সেই রিক্সাওয়ালা টানতে টানতে সেই পাড়াতে এনে নামিয়েছে। হুম, তো নামিয়ে বলছে যে এই তো দিদি এখান থেকে সোজা হেঁটে যান, বলে হ্যাঁ আমি চিনি। তো উনি রিক্সার ভাড়া মিটিয়ে সেই ব্যাগটা হাতে করে উনি হাঁটতে শুরু করেছেন। এবার যখন এই বাঁশবাগানটার কাছে এসেছেন তখন এই বাঁশবাগানটা না, আপনার কি বলি, মানে ওই মানে পার হতে 1 থেকে 1.5 মিনিট লাগবে আপনার বাঁশবাগানটা পার হতে। তা রিমা আমাকে বলছে যে খুব বড় না, কিন্তু দেখুন 1-1.5 মিনিট একটা জায়গাকে ক্রস করা, তার মানে কিন্তু খুব ছোটও বাগান না বাঁশের ঝাড়টা, মানে খুব অনেক বড়ই বলতে হবে। 1-1.5 মিনিট যখন ওটা ক্রস করতেই লাগছে তখন খুব ছোট নয়। তো এই বাঁশের ঝাড়টা উনি পার করেছেন এবং উনি জানেন, উনি তো একবার দুবার না, উনি তো কয়েকবার এসছেন। ওনার তো এন্ড অফ ফিঙ্গার নখদর্পণে আছে যে কোন জায়গাটায় ওনার হাজবেন্ডের মানে রুমটা।
এবার উনি বাঁশবাগানটা পার হয়ে একটা বারান্দায় উঠে গেছে। বারান্দায় উঠে এবার দেখছেন না, এটা তো ওনার হাজবেন্ডের ঘর না। তাহলে এবার আবার হাঁটতে হাঁটতে পাশের বারান্দাটায় উঠেছে। ওই যে বললেন না, টালি দেওয়া, সামনে এক ফালি বারান্দা একটু বসার জন্য, তার একদিকে আবার একটু রান্না করার জায়গা, এরকম সব ঘরগুলো ওইরকম একটা রাউন্ড শেপে উঠোনের মতো, সেখানে ওই ঘরগুলো করা আছে। কেউ হয়তো ভাড়া দিয়েছে, ওইখানে একটা ঘরে থাকতেন। হ্যাঁ, ওইরকম এক ফালি ঘর নিয়ে আর সামনে বারান্দা নিয়ে একটু রান্নার জায়গা, আর বাথরুম পায়খানাগুলো ওই বাঁশবাগানের পাশ থেকে সমস্ত রয়েছে পিছন দিকটা। বাড়ির পিছন দিকটা বাঁশবাগানটা পড়ে। তো উনি এক একটা ঘরে উঠছেন, আর মানে বারান্দায় উঠছেন, আর দেখছেন না এটা তো না, এটা তো না, এটা তো না, খালি 10-15 মিনিট ধরে রাউন্ড খেয়ে যাচ্ছেন, জানেন তো। সেই মানে নিজের হাজবেন্ডের ঘর এমন না যে উনি আগের আসেননি, আগে বেশ কতবার এসেছেন, থেকেছেন, উনি চিনতেই পারছেন না। অন্য লোকের বারান্দায় উঠে যাচ্ছে, দেখছেন না এটা আমার হাজবেন্ডের ঘর না, আর ঘুরে ফিরে সেই উঠোনের গোলাকার জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছে। এবার এটা কি করে সম্ভব? এই জায়গাটা না, ওই জায়গাটা না। হ্যাঁ, মানে যে বারান্দাতে যাচ্ছেন সেখানে দেখছেন যে এটা না, উনি কনফার্ম। মানে হাত দিয়ে, মানে কি বলে, হাত দিয়ে একটা আন্দাজ করে ইয়ে করবার চেষ্টা। তো দেয়াল টেয়ালগুলো ওনার পরিচিত, দেয়াল বা বারান্দার দেয়ালটা ওনার পরিচিত, উনি সেখানে হাত দিয়ে আন্দাজের চেষ্টা করছেন, দেখছেন যে এই ঘরটা। তারপরে দেখছেন যে না, উনি অন্য ঘর, অন্য কারোর বারান্দায় চলে আসছেন। এই করতে করতে উনি এই ঘুরপাক খেতে খেতে আবার কখন বাঁশবাগানের সামনে চলে গেছে, সেই বাঁশবাগানটা। এবারে ওনার সম্বিত ফিরেছে, উনি বললেন যা বাবা, এ কি হলো, এ তো আমি আবার হাঁটতে হাঁটতে বাঁশবাগানটার সামনে চলে এলাম। তো যখনই দেখেছেন বাঁশবাগানের সামনে চলে এসেছেন, উনি তখন আবার পিছনে ঘুরলেন, পিছনে ঘুরে আবার হাঁটা শুরু করলেন। এইবার দেখছেন যে রাস্তায় তো কোনো জনমনুষ্য নেই, একটা কুকুর নেই। আর বলছে, মানে দিদাকে রীতিমতো কাঁপাচ্ছিল না, এত ঠান্ডা, নভেম্বরের শেষের দিকের ঘটনা, মানে বলছে কাঁপাচ্ছে ঠান্ডা। তো বলছে আমার দিদার একটা ছিল, ওই একটা রূপোর এরম একটা, মানে রিং ছিল রূপোর, তার মধ্যে না দিদার আলমারির চাবি, ট্রাঙ্কের চাবি এরম গোছা, এরম লোহার চাবি এরম বাঁধা থাকতো। তা দিদার তখন অবলম্বন শুধু ওই চাবি জোড়া, যে চাবির একটু আওয়াজ করি আমি। হ্যাঁ, কি মনে হয়েছে, উনি ওই কোমরে চাবির গোছাটা উনি নিয়ে ওই চাবিটাকে ঝমঝম ঝমঝম করে নাড়াচ্ছেন, মানে ভয়টাকে কাটানোর জন্য। এরকম চাবির গোছাটা নাড়তে নাড়তে যখন বাঁশবাগানটাকে পার করেছেন, করেই দেখছেন আরে এই তো বুচির বাবার ঘর, এই তো বুচির বাবার ঘর। বুচি হচ্ছে ওনার বড় মেয়ের নাম, ডাক নাম বুচি, ঠিক আছে। এই তো বুচির বাবার ঘর, পেয়ে গেছেন। এবার পাশ থেকে মনে হলো কেউ যেন বললো যা খুব বাচ্চা বেঁচে গেলি, একটা মহিলা কণ্ঠ পাশ থেকে বলছে, যা খুব বাচ্চা বেঁচে গেলি। এইবারে উনি তড়িঘড়ি সেই বারান্দায় উঠেছেন, উঠে দরজা ধাক্কেছেন। এবার দাদু তো বেরিয়েছেন, বেরিয়ে বলছে এ কি। উনি ভেবেছেন যে বাড়িতে কোনো বিপদ আপদ নাকি, এত রাত্রে, এত রাত্রে তুমি, কি ব্যাপার, কি হয়েছে বাড়িতে কিছু? তো বলছে না না, কিছু হয়নি, তুমি ঘরে চলো, আমি বলছি। তোর ঘরে গেছে, ঘরে যেয়ে বলছেন যে আমি এরকম বেরোতে বেরোতে 5টা হয়ে গেছে, তারপর ট্রেনটা মাঝেরহাটে এরকম করলো, 8:30টার সময় ট্রেন। বললো তুমি কি পাগল, তুমি 8:30টার সময় তুমি দেখছো ওখানে, তুমি মাঝেরহাট থেকে ফিরে গেলে না কেন, এত রাতে কেউ এখানে আসে? বলছে জানো ওই আমি ঘুরপাক খাচ্ছি, আমি চিনতে পারছি না। বলে আরে তুমি জানো এই বাগানটা খারাপ, এই বাঁশবাগানটা, এখানে একটা আছে, খারাপ জিনিস আছে, একটা মহিলা তো, মানে অনেককে খুব করেছে, ক্ষতির মুখে পড়েছে। ওই জন্য রিক্সাওয়ালা তোমাকে বাঁশবাগানটা পার করতে দেয়নি, ও পার করবে না বলে তোমাকে আগে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ভাগ্যি বলো তোমার সাথে ওই লোহার চাবির গোছা ছিল। বলে আমি নিজের কানে শুনেছি, জানো কেউ আমাকে বলছে, কোনো মহিলা, যে আজকে তুই খুব বেঁচে গেলি। তো বলে তো শুনতেই পারো। তা উনি জানতেন, দাদু জানতেন ওনার স্ত্রীর সিংহ রাশি। এবার বলে এই জন্য তুমি বেঁচেছো, তোমার রাস ভারী, এবং তোমার কাছে লোহার চাবি ছিল, এবং সেগুলোকে তুমি ঝনঝন করে আওয়াজ করেছো, যার জন্য তুমি বাড়ি চিনতে পেরেছো এবং এ করতে পেরেছো। তো এইরকম সাহস আর তুমি দেখিও না দয়া করে। তো এটা ছিল মানে রীমা মজুমদারের ঘটনাটাও দাদুর সঙ্গে, মানে দিদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটাও বিয়ের 2-3 বছর আগেও জানতে পেরেছে। মানে দিদা মানে ডিসক্লোজ করেছে যে এরকম এরকম ঘটনা হয়েছিল আমার। তো আমি তো যেমন এখানে বলি যে কারুর দাদুর থেকে শুনেছেন, ঠাম্মার থেকে শুনেছেন, সেই ধরনের ঘটনা যেটা মুখে শুনেছেন,
কারণ আমরা সাধারণত বিশ্বাস করি যে বাবা মা দাদু দিদা বা পিসেমশাই তারা কখনো অকপট মিথ্যা কথা বলবেন না আমাদের। ঠিক আছে, কোনো ঘটনা ঘটলে বা কিছু করলে অকপট মিথ্যা কথা বলবেন না, এটা আমরা মানে বিশ্বাস করি। তো সেই হিসেবেই আমি ঘটনাগুলো আপনাদের সামনে হাইলাইট করি বা তুলে ধরি। ঠিক আছে, তো চলুন আমি এইবারে পরের ঘটনায় চলে যাই। ঠিক আছে, দেখুন শুনুন কেমন লাগছে আমাকে জানাবেন তো। আমার তো কোনো নেই, দামি ক্যামেরাও না কিছু না, প্লেন মোবাইলটা অন করি আপনাদের সামনে বসে যাই, গল্পগুলো আপনাদের বলি, ঘটনাগুলো যে এই ঘটেছে শুনুন। তো শুনুন, এইবারের যে ঘটনাটা এটা হচ্ছে চিরঞ্জীব সিনহা, এখন হাওড়া আন্দুলের ওই দিকে থাকে। তো ও বলছে ওয়ান্স অপন এ টাইম ও ওরা ওর যখন মানে এই 12 বছর বয়স, তখন ওর জীবনে একটা ঘটনা ঘটে। ওর জীবনে কেন, 5-6 জন মিলে সেই দৃশ্যটাকে দিয়েছিল। তো কি সেটা আমি বলি আপনাকে। ও বলছে আমার বাবা আরবিআইতে চাকরি করতেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করার সুবাদে বলছে আমার জন্ম কিন্তু পাইকপাড়াতে। কারণ আমার বাবা চাকরি করতেন এই রিজার্ভ ব্যাঙ্কের কোয়ার্টারে থাকতেন, মানে দমদম জাংশনে, মানে একটা বাস স্ট্যান্ড আছে তার পিছন দিক দিয়ে কোয়ার্টারগুলো। আপনারা জানবেন হয়তো, যারা আছেন ওখানকার লোকজন তারা বলবেন আমাকে ঠিক বললাম কি ভুল বললাম। এবং ওরা যে ব্লকে থাকতো সেটা হচ্ছে একদম এই মেট্রো রেলটা এখন যেটা হয়েছে না, ওর গায়ে দিয়ে একদম। ঠিক আছে, ওইখান দিয়ে থাকতো। 1992 6 জুলাই ঘটনাটা ঘটেছিল। আমি আবার বলছি 1992 6 জুলাই। হুম, ও যতদূর ও যতদূর জানে ও বলেছিল দিনটা মনে হয় সোমবার ছিল। আমি জানি না কতটা কি, কারণ অতটা হিসেব করার সময় আমার নেই। তো বলছে আমার জন্ম পাইকপাড়া এবং আমি মতিঝিলে কে কে হিন্দু একাডেমিতে আমি পড়তাম। বাবা আরবিআইতে কাজ করেন। বলছে আমার মামা বাড়ি এই নবান্নের ধারে কাছে ছোট ভট্টাচার্যি পাড়া, ছোট ভট্টাচার্য পাড়া, এরকম আছে দেখুন, বলে ওইখানে। আর বলছে আমার বাবার যেটা বাড়ি, পৈতৃক বাড়ি, সেটা হচ্ছে ওখান থেকে আর 15 মিনিট, ওই কোনা এক্সপ্রেসওয়ের ওই ধারে কি যেন জায়গাটার নাম বলেছে, ভুলে গেছি, ওইখানে। তো বলে আমাদের যখন স্কুল ছুটি পড়তো তখন আমি মা দিদি আমরা চলতাম, ওর দিদি ওর থেকে 9 বছরের বড়, ডাকনাম বুবুন। তা বলছে ওইখানে আমরা মামা বাড়িতে আসতাম। তো বলে আমার দাদু যিনি, তিনি আরবিআইতে চাকরি করতেন, কিন্তু আমি তাকে দেখিনি চোখে। 48 বছর বয়সে ম্যাসিভ মানে সেলিব্রাল অ্যাটাকে তিনি মারা যান। বলে ওই জন্য দাদুকে আমি দেখিনি, জানি না। তো বলে দিদা খুব কষ্ট করে মামাকে পড়াশুনো শেখানো, মামা খুব মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। হুম, ওই চার্টার টাটার ইয়ে নিয়ে পড়াশুনো করেছেন, কমার্সে। তো যাই হোক, এবং মামা পরবর্তীকালে ব্যাংকে চাকরি পেয়ে যান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পান। তো বলছে আমরা মামা বাড়িতে যেতাম আসতাম, দিদা আমাদের এখানে আসতো, দিদা আবার এসে এখানে 2-4 দিন থাকতো এই কোয়ার্টারে। তো বলছে যে দিদা আসার সময় দিদার জামা মানে শাড়ি কাপড় তো নিয়ে আসতো, দিদা খুব পান খেত, দিদা পানের সরঞ্জামও থাকতো। তো এইরকম ব্যাপার। বলছে আমি তো ওই কে হিন্দু একাডেমিতে পড়তাম। তো বাড়ি থেকে ওই স্কুল থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে ওইখানে বড় বড় কমপ্লেক্স আছে, 2খানা দুর্গা পুজো হতো ওই কমপ্লেক্সের ভিতরে। হ্যাঁ, পরপর 2খানা দুর্গা পুজো হতো। ওখানে খেলার জায়গা প্রচুর আছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলে টেলে বাড়িতে ফিরতাম। তো ও বলছে যে আমাদের বাড়িতে একটু কালচারাল প্রোগ্রামের ব্যাপার ছিল। কালচারাল মানে কি, গান বাজনা এইসবের। বলে আমার মা পছন্দ করতেন, বাবাও পছন্দ করতেন। আমার দিদির গানের গলা খুব ভালো, যার জন্য বাবা গানের মাস্টারমশাই ডেকে দিয়েছিল। তা আমারও তবলা শেখার দিকে একটু ঝোঁক। তা আমিও ওই তবলা শিখবো বলে আমি বায়না ধরেছি। তা বাবা তবলার মাস্টারও রেখে দিয়েছে। তো এবারে ব্যাপারটা হয়েছে কি, যে ওই তবলার মাস্টার গানের মাস্টারমশাই এরা সোমবারে আসতেন। ঠিক আছে, তো সোমবার করে আসতেন। তো এসে বললো ওই দিদিকে গানের মাস্টারমশাই গান শেখাচ্ছেন, দিদি গান গাইছে আর সাথে আমি তবলা বাজাচ্ছি। আর আমার মাস্টারমশাই দেখিয়ে দিতেন যে এই গানের সাথে কিভাবে বাজাতে হবে, মানে তাল লয় কি, এগুলো সব আমাকে শেখাতেন। বলে মা বসে বসে ওই সোফার পরে বসে বসে দিদির গান শুনত, গান খুব ভালোবাসতো মা ও বাবা দুজনেই। তা বলে যে 1992 সাল 6 জুলাই ছিল সেদিন। বলল যে আমি সন্ধ্যাবেলায় খেলে দুলে বাড়িতে এসেছি, এবার সন্ধ্যাবেলায় ওই সময় মানে 6:30 পৌনে 7টা নাগাদ ওই গানের দুইজন, ওই তবলার একজন আর গানের একজন টিচার দুজনে আসেন। তো তারা এসছেন, দিদি যথারীতি গানের তালিম নিচ্ছে তার থেকে, আর মাস্টারমশাই আমাকে দেখাচ্ছেন যে তবলা এইভাবে বাজাতে হয়, এই করতে হয়।
বাবা অফিস থেকে তখনও ফেরেননি। তো বলছে আমাদের এই কোয়ার্টারে জানেন তো কলিং বেল ছিল, মানে এরকম কালো রঙের এরকম গোল আর মাঝখানটা সাদা, ওইটা টিপ দিলে ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ হতো। এখন যেমন বিভিন্ন রকমের কলিং বেল আছে, পাখির আওয়াজ হয়, পিয়ানোর আওয়াজ হয়, নানা রকম মিউজিক হয়। তো তখন ওই কলিং বেল ছিল আমাদের সব কোয়ার্টারে, একই রকম কলিং বেল, এই ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ হতো। তা হঠাৎ না তখন 7:20-25 বাজে হঠাৎ দেখি ট্যাঁ ট্যাঁ করে কলিং বেল টিপছে। তা মা গিয়ে দরজা খুলেছে, মা বসে গান শুনছিল, মা গিয়ে দরজা খুলেছে, খুলেই দেখছে দিদা, খুলে দেখছে দিদা। তো বলছে যে ওমা তুমি, উমা এই কি সন্ধ্যেবেলা, তুমি তো সকালের দিকে নয়তো দুপুরের দিকে আসো। তা বলছে যে হ্যাঁ, বলে তুমি ভিতরে আসো। তো ভিতরে ঢুকেছেন, তা বলছে ওমা তোমার ব্যাগ ট্যাগ কোথায়। তা ওনার মা ভাবছে, বলছে আমার মা ভাবছেন যে সন্ধ্যের দিকে যখন এসছে তাহলে কি মানে ভাই বউয়ের সাথে কোনো ঝগড়াঝাটি হলো, নাকি অনেক সময় এক সংসারে থাকতে গেলে একটু মনোমালিন্য হয়, হয়তো রেগে মেগে চলে এসছেন, এরকম ব্যাপার নাকি। তো বলছে ওমা তোমার ব্যাগ কোথায়। বলে না না, ব্যাগ ট্যাগ আনিনি, আমার এই বুবুনের জন্য একটু মনটা খারাপ লাগে। বুবুন মানে ওর দিদি, চিরঞ্জীবের দিদি। তো বলছে যে ওর জন্য খারাপ লাগছিল, তা জামাই বাড়ি ফিরেছে। তা বলছে যে না। বলে ও ফেরেনি। আহ, তো ঠিক আছে, জামাইকে সাবধানে থাকতে বলিস, সাবধানে চলাফেরা করতে বলিস, তোরা ভালো থাকিস, আমি চলে যাবো এক্ষুনি। তো বলছে কেন, এ কি, তুমি চলে যাবে কেন। বলে না না, আমার সময় নেই, আমার চলে যেতে হবে, আমি একটু ওই দেখতে আসলাম, এই বুবুনের জন্য মনটা খারাপ লাগছিল, ওই জন্য দেখতে আসলাম। তো বলছে এ কি, তুই বুবুনের জন্য মন খারাপ লাগছে, তুমি দেখতে আসলে, তুমি এইভাবে চলে যায় নাকি কেউ, হ্যাঁ, তুমি বসো, হ্যাঁ তোমার জামাই আসুক, তোমার জামাই এসে তোমাকে দরকার হয় হাওড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আমি এইভাবে তোমাকে ছাড়বো না। বলো ওরে বাবা, আমার সময় নেই, আমাকে যেতে হবে রে মা। তা বলছে না কিছুতেই না, দাঁড়াও আমি তাহলে তোমাকে এই বাসে তুলে দিয়ে আসি। এবার ওখানে জানেন কোন বাস আছে যেটা হাওড়া পর্যন্ত যায়, ওটা মনে হয় সরকারি রুটের স্ট্যান্ড আমার মনে হয়। হুম, কত নম্বর বাস যে আপনারা জানেন, আমি আর বললাম না, তো শুনুন। চিরঞ্জীব বলছে যে আমার মা ঘরে কাপড়টা পাল্টাতে গেছেন, কারণ বাইরে বেরোবেন অতখানি 5 মিনিটের রাস্তা, ওই স্ট্যান্ড হেঁটে গেলে নর্মালভাবে। তো মা কাপড়টা পাল্টাতে গেছে। তা আমি তো এই তবলা বাজাচ্ছি, এ করছি, দিদা সোফাতে, হঠাৎ দিদা হনন করে হাঁটতে শুরু করলো। তখন এই গানের মাস্টারমশাই যে আর তবলার মাস্টার, তারা বলছেন ও মাসিমা আপনি কোথায় যাচ্ছেন। কোনো কথার উত্তর না, আমরা ডাকছি ও দিদা ও দিদা, কোনো কথার উত্তর না, দরজা খুলে শটান বেরিয়ে চলে গেল। এবারে মাও তাড়াতাড়ি বেরিয়ে এসছে, কি হলো রে। তখন যে দিদা চলে গেল, বলে দেখুন না মাসিমা চলে গেলেন, আমরা ডাকলাম। বলে কোথায় গেল। বলে এই তো দরজা দিয়ে হনন করে বেরিয়ে চলে গেল। এইবারে বলছে আমার মার কাপড় পরা গেছে, মা ওই ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে, জানেন তো, ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে, যে কোথায় চলে গেল, যে একা একা এই বাস স্ট্যান্ডে যে বাসে উঠতে পারবে কিনা তাও জানি না, যে কি হলো কেন আসলো তাও বুঝতে পারছি না। বলছে আমার মাও গেছে, সেই পিছন পিছন কোথাও আর রাস্তায় দেখে না। তারপরে বাস স্ট্যান্ডে গেছে, সেখানে বোধহয় একটা বাস দাঁড়ানো ছিল। এবার স্ট্যান্ডের থেকে তো আর লোক বেশি হয় না, রানিংয়ে আস্তে 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 ভিড় হয়ে যায় হাওড়া যেতে। এবার উনি বাসে উঠেছেন, উঠে দেখছেন যে না, কোথাও ওনার মাকে দেখা যাচ্ছে না। কি মুশকিল বলুন। তখন একটা তার মানে মেয়ের অবস্থাটা কি হয়, মনের অবস্থা। এইবারে উনি আর যখন খুঁজে পাননি, উনি বাড়ির পথ ধরেছেন। আবার হাঁটতে হাঁটতে যখন এই কোয়ার্টারের গেটের সামনে এসছেন, তখন দেখছেন এই চিরঞ্জীবের বাবা, ওনার নাম তপনবাবু, তপনবাবু ঢুকছে। তখন বলছে যে সে কি, গানের মাস্টার তবলার মাস্টার আসেনি। তো বলছে যে হ্যাঁ এসছে। তাহলে তাহলে তুমি কোথায় গেছিলে। তো বলছে যে মা এসছিল। বলে মা, বলে হ্যাঁ হাওড়া থেকে। বলে মা এখন আসলো কেন, কি করে, বা কেন এসছিল। বলে আমি তো সেটাই তো বুঝে পাচ্ছি না, আমি মাকে খুঁজতে গেছিলাম। বললে আমার দাঁড়াবার সময় নেই। তারপরে বলছে যে তুমি অফিস থেকে ফিরেছো কি না, তুমি যেন সাবধানে থাকো, তুমি যেন সাবধানে চলাফেরা করো, হ্যাঁ বুবুনের জন্য মন খারাপ লাগছিল, এই সমস্ত কিছুতেই বসলো না, যেন কোনো জামা কাপড় নেই। আমি তো বুঝতে পারছি না যে বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়েছে না কি, আমি তো কিছুই জানি না। তো বলছে ঠিক আছে তুমি মন খারাপ করো না, আমি চলো কালকে আমি অফিসের পথে আমি হাওড়ায় যাব, যে আমি খোঁজ খবর নিয়ে আসবো, এত চিন্তার কিছু নেই, এত মন খারাপ করো না, চলো। তারপর যে উপরে এসছে, বলে বাবা উপরে এলো, মা এলো। তো মার না সেদিন থেকে বলছে যে মনটা খুব খারাপ। তো মা বলছে যে উম, বলে অন্যদিন না মানে দিদি ওই রুটি বেড়ে দেয়, মা সেঁকে রুটিগুলো, আটার রুটি। তা সেদিনকে না মা বলছে যে বুবুন তুই আজকে এই আটা মেখে একটু রুটি করবি, আমার না কিচ্ছু ইচ্ছে করছে না, আমার মনটা খুব খারাপ। তা দিদি বলছে হ্যাঁ মা তুমি বসে থাকো, কিচ্ছু করতে হবে না তোমার, আমি করে নিতে পারবো।
তো রাত্রিবেলা রুটি টুটি করেছে বলে আমরা সবাই খেয়েছি, গানের মাস্টার তবলা মাস্টারও চলে গেছে বলে আমরা খাওয়া দাওয়া করে বললো আমাদের তো 3টে ঘর, সামনে একটা ঘর আর পিছনের দিকে একটা ঘর আর এদিকে একটা ঘর ছিল, আর ডাইনিং কিচেন বাথ সবই আছে, কোয়ার্টারে যেরকম থাকে। তো বললো সামনের ঘরটায় মা আর দিদি শুতো, আর ভিতরের ঘরটাতে আমি আর বাবা একটা খাটে আমরা শুতাম, বুঝলেন তো। বললো রাত 11:30 মতো বাজে, হঠাৎ সেই কলিং বেলের আওয়াজ, ট্যাঁ ট্যাঁ করে সে কলিং বেল বাজছে। আরে কে রে? মা উঠেছে, মা উঠে তখন জিজ্ঞাসা করছে যে এটা ডাকাত ফাকাত না তো, কলিং বেল বাজিয়ে ডাকাতি করতে আসছে নাকি, মানে সিকিউরিটিও লোক রয়েছে। হ্যাঁ, কিন্তু সিকিউরিটি ডিঙিয়ে কি করে আসবে? তো তখন বলছে যে কে কে, দরজার বাইরে দিয়ে বলছে কে কে। তো বাইরে থেকে দুজন বলছে যে ডলিদি, ও ডলিদি, আমি বঙ্কা অভিজিৎ, আমরা এসছি। এবার বঙ্কা অভিজিতের নাম উনি জানেন, ওনার ভাইয়ের বন্ধু এরা, এবং এই চিরঞ্জীবও জানে। চিরঞ্জীবও উঠে গেছে, চিরঞ্জীব বলছে বঙ্কা মামা, অভিজিৎ মামাকে আমি চিনি, হ্যাঁ আমি মামা বলে ডাকতাম তাদের, মামার বন্ধু বলে। হাওড়ায় গেলেই দেখা হতো, কথাবার্তা হতো তো এই মামাদের সাথে। তো যখন বলছে ডলিদি আমরা বঙ্কা অভিজিৎ, দরজাটা খুলুন, তো দরজাটা খুলেছে মা, তখন বলছে যে ডলিদি মাসিমার শরীরটা খারাপ, আপনি একটু কাপড় টাপড় পরে নিন, চলুন আপনারা। এত রাত্রে গাড়ি পাবো না বলে আমরা এই একটা অ্যাম্বাসাডার ভাড়া করে নিয়ে এসেছি। তখন বলছে মার শরীর খারাপ, বলে হ্যাঁ হসপিটালে দিতে হয়েছে। বলে হসপিটালে কটার সময়? বলে এই তো 6:30 নাগাদ। বলে 6:30 নাগাদ মা হসপিটালে ভর্তি হলো কি করে? 6:30 নাগাদ তো 7:25 তো মা আমার এখানে এসছে, এসে তারপরে বসলো না, এ করলো না, আমি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত তুলে দিতে যাব, সেখানেও আমি খুঁজে পেলাম না। তোমরা কি বলছো? তা 6:30টার সময় যদি মাকে হসপিটালে তো, তাহলে মা আমার এখানে আসলো কি করে? মা তো আমার এখানে এসেছিল নাকি, তোমরা উল্টোপাল্টা কি বলছো? তখন বলছে না না, আপনি ইয়ে করবেন না, মাসিমাকে হসপিটালেই দেওয়া হয়েছে, আপনি কাপড় পরে আপনি নিচে আপনি চলুন। তা বলছে মা তো মন টন খারাপ, মা তো কাপড় টাপড় পরে, দিদিও যেমন পরে নিয়েছে, বললো আমরাও রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়েছে। তো মা আর দিদি আগে আগে বেরিয়ে গেছে, একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি ওই অভিজিৎ মামার বঙ্কা মামা ভাড়া করে নিয়ে এসছে। তো তারা নিয়ে এসে তো ওরা গাড়ির কাছে চলে গেছে। তখন আমি শুনছি ওই অভিজিৎ আর বঙ্কা মামা বাবাকে বলছে যে দাদা এই মাসিমা কিন্তু 6:30 নাগাদ এক্সপায়ার করে গেছে, আমরা ডলিদিকে বলিনি, কারণ মা তো হাজার হলো, কান্নাকাটি শুরু করে দেবেন, আপনারা চলুন। তা বললো আমরা তো গেলাম সেই বাড়িতে, গিয়ে দেখছি যে মামার বাড়ির যে ছোট ঘরটা, সেইখানে দিদা মেঝেতে শোয়া আছে। আর আপনাকে কি বলবো কাকু, আপনি বললে বিশ্বাস করবেন না, যে শাড়ি পরে দিদা আমাদের বাড়িতে এসেছিল সেই শাড়ি পরে দিদা শুয়ে আছে, বুকের মাঝখানে গীতা আর হাত দুটো এরমভাবে দেয়া আছে, বুঝলেন। তারপর তো মা তো এইরকম ওই চিল্লিয়ে কান্না, হাজার হলেও তো মা তো, হ্যাঁ, আগে বাবাকে হারিয়েছে কম বয়সে, তারপরে মা চলে গেলেন, সবল সমর্থ মানুষ। তাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছিল, তখন মামি আস্তে আস্তে বলছেন যে আমি তো মানে, চিরঞ্জীব বলছে আমার মামি ওখানকার একটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের টিচার ছিলেন। তো বললো আমি স্কুল থেকে এসেছি। তো মামার একটা মামা তো ভাইও ছিল, তার বয়স বেশি না, ছোট তখন। তো বলছে আমি স্কুল থেকে এসেছি, তো তখন মানে 6:30 বেজে গেছে, তখন আমাকে বলছে যে বৌমা আমার শরীরটা না ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন একটা আনচান করছে, আমি বরং ছোটো ঘরটায় শুই। তা মামার নাম ধরে বলছে ও তো আসার সময় তেলে ভাজা মুড়ি এগুলো নিয়ে আসে, আজকে তুমি ওকে দিয়ে দিও, রোজ আমি দিই, আজকে তুমি ওকে দিয়ে দিও, আমি তো খাটে শুয়ে থাকি। তা বলছে হ্যাঁ মা আপনি শুয়ে পড়ুন, আপনি শরীর খারাপ লাগছে? বলে হ্যাঁ বুকের বাদিকটাই যেটা যেন ব্যথা ব্যথা লাগছে, শরীরটা আনচান করছে, তো শুয়ে আছে। তো আমার খানিকক্ষণ বাদে আবার যে বলছি মা শরীর ঠিক আছে? তা বলছে না বৌমা প্রচণ্ড আনচান করছে, আমি বিছানায় যদি মরে যাই আমি নিচে নেমে শুচ্ছি। এই বলে নিচে নেমে শুয়েছে, শুয়ে বলছে বৌমা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। তো আমি না মাথায় হাত বুলোচ্ছি, আর কোনো সাড় নেই জানেন, আর ডেকেও কোনো সাড় নেই, বলে আমি তো এতক্ষণ ওই বাচ্চা ছেলের জন্য আমি বেরোতে পারিনি, আমি তারপরে দৌড়ে গিয়ে আমি ডাক্তার ডাকি, ডাক্তার এসে বলছে এক্সপায়ার করে গেছে। এবার তো মানে 3 ঘন্টার আগে তো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না, আপনারা জানেন সেটা। তো 3 ঘন্টা বাদে ওই 10টা 5টা নাগাদ ওই ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, বলে দিদাকে শেষকৃত্য করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো, দাহকার্য শেষ হলো। এবার তো জানেন তো আমরা ওখানে রয়ে গেলাম, তো মাত্র 3 দিনে কাজ। আমি, মা আর
আমার দিদি, তা মাত্র 3 দিনে কাজ করতে হবে, ওই ঘাটের কাজ, তারপরে নখ টক কাটা। তো বলছে পাশে একটা বড় পুকুর আছে, ওই পুকুরে তো গেছে, মা গেছে, আমি গেছি, দিদা গেছে, বলছে মামা মামিও এসছে পিছন পিছন। ওরা দাঁড়িয়ে আছে, তো নখ কাটছে, হঠাৎই একটা আওয়াজ এলো, বুবুন বুবুন বুবুন, এরকম 3বার, পুরো পরিষ্কার দিদার গলায়। কথাটা এরকম হাওয়া এসে এরকম মিলিয়ে চলে গেল, বলে আমার দিদির নাম ধরে ডাকলো, বলে মামা ওখানে সাক্ষী, আমার মামি ছিল, মামি উইটনেস আছে, এবং আমরা সবাই শুনেছি, বলে আমার বাবাও ছিল আরে যখন মা ওই কাজ করছে। বলছেন যে এটা 1992 সালের 6ই জুলাই এই ঘটনাটা আমি আমার সামনে প্রত্যক্ষ করেছি, আমি আপনাকে জানালাম। আপনি অনেক জায়গায় অনেক নাম হয়তো ইয়েতে বলেন না, তা আমি বললাম যে নাম পরিবর্তন করে দেন, তা পারলে পরিবর্তন করে দেবেন। তা আমি দেখলাম যে দেখুন সব নাম না পরিবর্তন, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, দেখো আমি নামগুলো নিতে পারি, কারণ অসুবিধা হয়ে যায় সবসময় পরিবর্তন করতে, না আমাকে অন্য নাম বসাতে হলে না আমাকে মানে আরও জটিলতা পেকে যায়, তখন গল্পের থেকে না আমার এই নাম পাল্টানোটা মানে প্রাধান্য পেয়ে যায় বেশি। সেখানে গল্পের খেইটা হারিয়ে যায় ঘটনা। তো সেই জন্য আমি আর ওই নামগুলো পরে লিখেছি, যে নামগুলো আপনি অরিজিনাল নাম নিতে পারেন। আমি ওই বঙ্কা মামা অভিজিৎ মামার নামও নিয়েছি, চিরঞ্জীবের নামও নিয়েছি, ওর দিদির ডাকনাম বুবুন নিয়েছি, বাবার নাম তপনবাবু নিয়েছি। এবার দমদম জাংশনে থাকতো, ওর পাইকপাড়ায় জন্ম, আমি মানে সমস্ত কিছু আমি বলে দিলাম। মতিঝিলে কোন স্কুলে পড়তো তাও বলে দিলাম। তো খালি কোয়ার্টার নম্বরটাও জানি আর কোন ব্লক সেটাও জানি, কিন্তু সেটা আমি তো বলবো না, কারণ সেখানে হয়তো এখন অন্য লোক থাকেন, কি দরকার আছে ঝামেলার মধ্যে গিয়ে, বুঝতে পারছেন? এসব ঝামেলাতে আমি জড়াতেও চাই না, যেতেও চাই না। তো ঘটনাগুলো কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনাদের কাছে যদি এরকম কোনো অবিশ্বাস্য ঘটনা থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন, যদি আপনার ইচ্ছা হয় পাঠাবেন। হ্যাঁ, সেটা অবশ্যই আপনার সম্মতির দরকার আছে। তো যদি মনে হয় পাঠাতে পারেন, হয়তো আপনি শুনেছেন আপনার এই বাড়ির অথবা আপনার প্রতিবেশী কারোর সাথে এরকম ঘটনা ঘটে গেছে, বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে এরকম হয়েছে, অনায়াসে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার শেয়ার করার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এবং ওই হোয়াটসঅ্যাপ নম্বরে কিভাবে যাবেন আমি বলে দিই। আমার চ্যানেলে যান, যেখানে লেখা আছে মা বাবা দাদু দিদা সব অতীত, ঠিক ওই জায়গাটা একটু প্রেস করুন, দেখুন ডিসক্রিপশানটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এসে একটা হাই লিখে দেবেন। আমি ঠিক কমিউনিকেট করে নেব, দেখে নেব যে এবং আমি আপনাকে রেসপন্স করব। এইবার আপনি আপনার ঘটনা লিখে বা অডিও করে জানাতে পারেন। তবে অডিও করলে একটু পরিষ্কারভাবে আস্তে আস্তে করবেন, কারণ যারা অডিও করেছিল বেশ পরিষ্কারভাবে অডিওটা করেছে, যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। তাহলে বারবার আপনাকে আমার পিন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে এটা কী হলো ওটা কী হলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই জন্য বলি, দেখুন কখন কী ঘটনা আসবে আমি নিজেও জানি না, আমি হয়তো নিজেও চমকে যাবো এইসব ঘটনা শুনে। তো আপনাদের কাছে সেগুলি যাতে উপস্থাপনা করতে পারি, ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি। ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন। আরও দেখুন এখানে আমি অনেকের চ্যানেল আমি সাবস্ক্রাইব করি, দিয়া থেকে শুরু করে গুড্ডি থেকে শুরু করে অনেকের চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, যারা আমার এই সংস্পর্শে এসেছে, তাদের ইউটিউব চ্যানেল আছে। তা আমি তাদেরটাও আমি সাবস্ক্রাইব করে রাখি। তো এর মধ্যে কালকে একটি ছেলের সঙ্গে আলাপ হলো, অনির্বাণ দাস, ওর জাগুলি ব্লগ বলে একটা, জাগুলি ব্লগ, এই যে বড় জাগুলি আছে ওই নামে জাগুলি ব্লগ। জাগুলি ব্লগে ও বিভিন্ন জায়গার হাল হকিকত ও তুলে ধরে। সে কোনো জায়গার পৌষ মেলা হোক, কোনো জায়গার বাউল মেলা হোক, কোনো জায়গার কোনো পার্কের কোনো উদ্বোধন হোক, এ হোক সে হোক, সেগুলো তুলে ধরে কৌতূহলে। কিন্তু ও ও একবার দুবার দু চারবারও কিন্তু হন্টেড যেসব জায়গাগুলো আছে সেখানে ও যায়। তা এইরকমই একটা গেছিল, আমাকে বলছে যে কি ভয়ঙ্কর, ছবিটা আমাকে পাঠিয়েছিল। ওই আপনার নদিয়াতে পড়ে ওই হসপিটালটা, ওটা হচ্ছে রেবেলের হসপিটাল, 15 বছর ধরে বন্ধ। ওটা বোধহয় করিমপুরের ওই দিকে, জানি না আমি ঠিক বললাম কি না। তো ওইখানেও গেছিল। তা ওর তো দামি দামি ক্যামেরা ট্যামেরা সবগুলো রয়েছে, যাতে এইগুলো ও করে, ড্রোন ক্যামেরাও আছে। তো ওইগুলো নিয়ে ও দুজন গেছিল ওরা। এবার তো বলছে যে জেঠু আশেপাশে মাঠে চাষাবাদ হচ্ছে, হ্যাঁ, চাষিরা দেখছি তারা মাঠে চাষবাস করছে, এগোচ্ছে। তা আমরা দুজনে ওখানে তো ঢুকেছি। তো ঢুকে বললো কি বলবো আপনাকে, যে এক একটা জায়গাতে যাচ্ছি এক এক রকম মানে আমাদের অনুভূতি মানে তৈরি হচ্ছে। একটা জায়গায় তো গিয়ে পুরো চামড়া পোড়া গন্ধ পেলাম, পুরো চামড়া
পুড়লে যেরকম গন্ধটা হয় সেরকম গন্ধ হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা জায়গায় যেতেই পারলাম না। বললো কোথায়, ওটা বোধহয় 3 তারপরে কোনো একটা জায়গাতে ও কর্নারে যেতে চেয়েছিল ওইটা, কিন্তু যেতে পারেনি। আমি বললাম, তুমি যেতে পারোনি না, ওটা তোমাকে যেতে দেয়নি। তোমার সাথে যে পজিটিভ এনার্জি আছে সে তোমাকে যেতে দেয়নি, তাহলে অসুবিধা হয়ে যেতে পারতো। সেই তোমাকে যেতে দেয়নি। তো তার জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তবে দুজনে এই সমস্ত জায়গাতে যেও না। এবার কেন যেও না আমি বলছি। ও যখন ওই ওর মানে ভিডিওটা আমাকে পাঠায়, আমি হসপিটালটা দেখেছি, ঠিক আছে, দেখি পুরোটা। এবং দেখি একটা জায়গা আছে যেখানে ওই বেডগুলো জড়ো করে যাতে সিঁড়ি দিয়ে কেউ উঠতে না পারে সেই জন্য ওখানে কভার করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা টপকে টপকে চলে গিয়ে এই ভিডিওগুলো করে। এবার দেখুন এইসব জায়গায় না, ওখানে নাকি একটা নার্স নাকি সুইসাইড করেছিল গায়ে আগুন দিয়ে, ঠিক আছে। যাই হোক, কী কারণে বন্ধ তো আমি তো জানি না, এই তথ্যটা ওখান থেকেই পেলাম। আরও একটি ছেলে দেখলাম বোধহয় তারও আছে ওই ওই লেভেলের ওই হসপিটালটার পরে। তো ওই জাগুলি ব্লগটা আছে, খারাপ না। আমি বললাম, আমি তোমারটা সাবস্ক্রাইব করে নিলাম, তুমি যখন ব্লগ বানাবে তখন তো আমার কাছে তো নোটিফিকেশান আসবে, আমি নিশ্চয়ই দেখবো তোমারটা। তা ও বলছে যখন ওই হসপিটালের এটা আমি ইউটিউবে দেব, তো আমি বাড়িতে এসে বসে তো অনেকক্ষণ এডিট করতে হয়। বললো, জেঠু আমি এডিট করতে গিয়ে যেসব ছবি এসছে আপনি চিন্তা করতে পারবেন না, এখনও আমি ঘুমোতে পারি না রাত্রে ভালো করে, ওইসব দৃশ্যগুলো ভেসে ওঠে। বলে আমি ভয়েতে তারপরে ওই সব ডিলিট করি, মানে আমার ক্যামেরা, ড্রোন ক্যামেরা, আমার ইয়েতে মোবাইলে যা ছিল ওই হসপিটাল সংক্রান্ত আমি সমস্তটা ডিলিট করে দিই। আমি দেখেছি সেই ভিডিওটা। তো আমি দেখে কিন্তু আমি ভিডিওটাকে আমি ডিলিট মারি, ওর কথাবার্তা সব রেখে দিয়েছি, খালি এই ছবিটাকে ডিলিট মেরে দিয়েছি। কারণ দেখুন, ওয়ান্স আপন এ টাইমে আমি যখন গ্রুপে গল্প বলতাম তখন আমি কিন্তু অনেক এই তথ্য রেখে দিতাম, মানে কে গলায় দড়ি দিয়ে মরেছিল তার ছবি, কে গায়ে কেরোসিন দিয়ে কোন মহিলা মরেছিল তার ছবি, সমস্ত কিছু রাখতাম। কিন্তু এতে কিন্তু আমার কিন্তু খুব ক্ষতি হচ্ছিল, ঠিক আছে। তা ওয়ান্স আপন এ টাইম কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতো, আমি তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতাম যে এই দেখুন ছবি, আমি কি মিথ্যা বলছি আপনাকে নাকি। তো পরবর্তীতে আমি ওগুলো ছেড়ে দিই। আমি আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে না, একদিনে বসে ডিলিট করতে থাকি, কারণ ওগুলো ফোনের মধ্যে রিজার্ভে রাখা ঠিক না। দেখুন, আমি এই যে আপনাদের ঘটনা বললাম, তো দেখুন এগুলো সব নেগেটিভ এনার্জি নিয়ে ঘটনা। আমি কিন্তু এটা ইউটিউবে আপলোড করার পরে আমার এখানে অ্যালবামে আর থাকবে না, ওটা আমি কিন্তু ডিলিট মেরে দেবো। মানে আমি মানে ফোনের মধ্যে আমি মানে রাখি না, ইউটিউবে আছে থাক, যারা দর্শকরা তারা শুনবে। আমি নিজে শুনি, হয়তো একদিন দুদিন মোবাইলে থাকে গল্প। কারণ আমি যদি ভিডিওটা না মুছি আমি ওর পরের ভিডিও করতে পারবো না, স্পেস খেয়ে যাবে। তো ওই জন্য আমাকে ডিলিট তো এমনিও করতে হয় অমনিও করতে হয়, তা ওই জন্য আমি ডিলিট করে দিই, ঠিক আছে। তো ঘটনা কেমন লাগলো আমাকে জানাবেন, সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ঘটনা পাঠাতে ভুলবেন না, কেউ মনে চেপে রাখবেন না। এই জসিম ভাই যেমন মনে চেপে রেখেছিল, বলছে যে আজকে আমাকে বলতে পেরে আমার খুব হালকা লাগছে। তো এরকম অনেকেই বলেছেন, যখন গ্রুপেও গল্প বলতাম তখন অনেকে বলতেন যে আজকে এই ঘটনা বলতে পেরে আমরা অনেক হালকা হয়ে গেছি। তাদের পরিবার তরফ থেকেও আমাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকম কোনো সোম, বুধ বা শুক্রবারে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক নমস্কার।